ফরিদা সবাই দেখলেন কিন্তু কিছুই বললেন না। ঘরে চলে গেলেন। শ্বশুরের ঘরে আলো দিয়ে কিছুক্ষণ কথা বলে একেবারে অজু করে ঘরে এলো মিস্ত্রি। আজান দিতেই পড়ে নিল নামাজ। নাজির বাড়ি ফিরে এসার খানিক পর ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সোজা গোসল করে এলো। লোকটার এসব কার্যকলাপ মিস্ত্রির মোটেও পছন্দ নয়। হুটহাট গোসল করে কবে যেন নিউমোনিয়ায় বাধায় বিছানায় পা দুলিয়ে স্বামীর উদ্দেশ্যে সে বলল, আজও আপনি দেরি করে ফিরেছেন। একা একা যে ভয় করে আমার, বলেছি তো আমি আপনাকে। নাজিরের মুখটা ফ্যাকাশে। দরজা আটকে স্ত্রীর দিকে তাকালো। মেয়েটাকে শাড়ি পরে একেবারে বউ বউ লাগে। নাজির শাহর বউ। নাজির চমকে উঠছে। এই মেয়েটা আসলেই তার বউ। বউ মানে শান্তি। শান্তি একটা শব্দ। নিজের মানুষ, যার কাছে সমস্ত লাজ লজ্জা ভুলে যাওয়া যায়, যার কাছে সমস্ত কিছু বলা যায়। নাজিরের মাথা আজ আর কাজ করছে না। এই জীবনে দুঃখের সময় কখনো জড়িয়ে ধরার মতো কাউকে সে পায়নি। তবে আজ এগিয়ে এসে জড়িয়ে ধরল নিজের স্ত্রীকে। আচমকা এমন কাণ্ডে মিশ্রির শরীরটা যেন দুলে উঠল। লোমকূপ খাড়া হয়ে গেল। কিশোরী মনে উঠল ঝড়। তার জীবনে প্রথম এত গভীর স্পর্শ নাজির শাহ নামক মানুষটির, যেখানে বিস্ময় আছে কিন্তু ভয় বা ক্ষতি নেই। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? তোমার শরীর গরম কেন? জানি না। নাজিরের হাতের পাথর আরো শক্ত হলো। মেয়েটার নরম হাড়গোড় যেন ভেঙে যাবে আজ। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো সে মিশ্রির দিকে। মিশ্রি সে দৃষ্টির ভাষা বোঝে না, তাই শুধু চেয়ে রইল। বইয়ের পাতার মতো পড়ার চেষ্টা করলো গভীর এক চোখ জোড়া, কিন্তু বেশি সময় তাকে দেওয়া হলো না। হঠাৎ তার নরম ঠোঁট দুটোতে গভীর নরম ছোঁয়া লাগলো, ভিন্ন ঠোঁটের ছোঁয়া। নওশাদের 2 কামরার ছোট্ট ভাড়া বাড়িটা আজ গুরুতর বৈঠক বসেছে। সোফা বিছানায় গম্ভীর মুখে শ্বশুর শাশুড়ি আর মেজ সম্বন্ধী নয়ন বসে আছেন। তাদের আকস্মিক এই আগমনে নওশাদের ভেতর অস্বস্তি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে খুব। ইচ্ছে করছে বিছানা হাত পা ছড়িয়ে এক গভীর গভীর ডুবে যেতে। লিলির মেজ ভাই নয়ন সরাসরি ভগ্নিপতির উদ্দেশ্যে বলল, তুমি আসলে চাও কি নৌশাদ? পড়াশোনার নাম করে প্রেমের ফাঁদে ফেলে আমার বোনটাকে বিয়ে করেছিলে, অথচ এখন ওকে একটু শান্তিতেও থাকতে দিচ্ছ না। নওশাদ সে কথার উত্তর দিল না। কয়েক মাসের নামমাত্র সংসার সংসার খেলায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল ছেলেটা। ফাইনাল ইয়ারে পড়ছে সে। প্রেজেন্টেশন, পড়াশোনা, পরীক্ষা, টিউশন, পার্ট টাইম জব সহ স্ত্রী নিত্য নতুন তৈরি, ঝামেলা আর অশান্তিতে কারো মাথা ঠিক থাকে? নওশাদ এইসব নিয়ে আর ভাবতে চায় না। ভাবলেই মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। লিলির পিতা ফারুক তার নীরবতায় ক্ষুব্ধ হলেন, কিছুটা বললেন, এখন তো চুপ থাকলে হবে না। তোমার পরিবার আমার মেয়েকে অপমান করেছে। গ্রাম থেকে ফিরিয়ে কারোর সঙ্গে পরামর্শ না করে তুমি উঠে এসেছো ভাড়া বাড়িতে। আমরা কিছু জিনিসপত্র পাঠিয়েছি, সেসব নিয়েও ঝগড়া করেছো। এসবের মানে কি? বিপরীতে পাশে আবারও নীরবতা। মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবছে ছেলেটা। ফারুকের রাগ ক্ষোভ তর করে বাড়তে লাগলো। হাঁটুর বয়সী এক ছেলে তাকে গুরুত্ব দিচ্ছে না। কত বড় সাহস! তিনি গর্জে উঠে বললেন, এবার তুমি বাড়াবাড়ি করছো নওশাদ। এভাবে দাম্পত্য জীবন সুখের হয় না। এমন চলতে থাকলে আমাকে আবার তোমাদের সম্পর্ক নিয়ে কিন্তু ভাবতে হবে। লিলিকে এখানে আর রাখা যাবে না, সঙ্গে করে একেবারের জন্য নিয়ে যাব। চট করে মাথা তুলো নওশাদ। সুন্দর মুখখানে লাল লাল ব্রণ উঠেছে বেশ কয়েকটা, চোখের নিচে পড়েছে কালো দাগ। দীর্ঘ সময় নীরবতা ভেঙে এসে এবার মুখ খুলল, দয়া করে নিয়ে যান। আমাকে এসব জটিলতা থেকে একটু মুক্তি দিন। এভাবে কোনোবারও সুস্থ থাকতে পারে না। কি বলছো এইসব? মাথা গেছে? আপাতত ঠিকই আছে, তবে তোমাদের জন্য মনে হয় না আর বেশি দিন ঠিক থাকবে। দয়া করে আমায় একটু শান্তি দাও, মুক্তি দাও। আমি আর পারছি না, মাফ করো আমায়। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। নয়ন উঁচু স্বরে বলল, ফাজলামি পেয়েছো নাকি? মেয়েটার তো ভালো ঘরে বিয়ে হচ্ছিল, কিন্তু তুমি ওকে ভাগিয়ে এনে নিয়ে গেছিলে নিজের গ্রামে, এখন আবার ফেরত নিয়ে যেতে বলেছো। আমি ভাগিয়ে আনিনি, ও নিজেই আমার কাছে এসেছিল। তাই বলে আপনারা সর্বদা আমায় ছোট করে দেখতে পারেন না। আমার সংসারে নাক গলাতে পারেন না, পারেন না আমার স্ত্রী সংসার পরিচালনা করতে। সেই অধিকার আপনাদেরকে আমি দেইনি। ফারুক ছেলেকে শান্ত থাকতে বলে নিজেই বললেন, এটাকে পরিচালনা বলে না, এটাকে বলে দায়িত্ব।
আমার একমাত্র মেয়ে লিলি। আদর ঐশ্বর্য মধ্যে বড় হয়ে করেছি ওকে। সেই মেয়ে এই পর্যন্ত গ্রামে কিংবা এই টিনের চালের ফাঁকা ভাড়া ঘরে থাকবে কিভাবে? ওর সংসার গোছানোর দায়িত্ব কি বাবা হিসেবে আমার নয়? তোমার ভরসায় আমরা ওকে গরিবের জীবনের দিকে ঠেলে দিব? না, আপনার দায়িত্ব নয়। বিয়ে দিয়েছেন মানে সব দায়িত্ব শেষ। হ্যাঁ, আপনার মেয়ের ভালো মন্দ জানা আপনাদের অধিকার, তবে সংসার গোছানোর দায়িত্ব তার স্বামীর। আমি এখনো ছাত্র, ভালো চাকরি পাবো কোথায়? ওর উচ্চাকাঙ্ক্ষা পূরণ করবো কিভাবে? ও সেসব জেনেই কিন্তু আমার কাছে এসেছিল। তাহলে কেন এই জীবন নিয়ে এখন এত আফসোস? কেন সর্বদা বাপের বাড়ির লোকের কাছে নিজের স্বামীকে নিচু দেখানোর এত প্রচেষ্টা? তাকে আমি না খাইয়ে রেখেছি, নাকি কাপুরুষের মতো অত্যাচার করি? আপনাদের কাছে যৌতুক চেয়েছি, নাকি লোভ করেছি? তবুও কেন শান্তি দিচ্ছেন আমায়? দুই পুরুষের কথার সামনে তার যুক্তি বড় দুর্বল ঠেকল। লিলির মা রেবেকা মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আগেই তোকে সাবধান করেছিলাম, কিন্তু শুনলি না তো মায়ের কথা। এখন দেখ কোন নর্দমায় এসে পড়েছিস। সেদিন আমাদের পছন্দের ছেলেকে বিয়েটা করে নিলে আজ বিদেশে থাকতি, সুন্দর একটা সংসার পেতি। এখনো সুযোগ শেষ হয়নি মা, সম্পর্ক বেশি দূর এগোয়নি। এখানে ডিভোর্স করিয়ে আরো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। নওশাদ এবারেও সামনাসামনি কিছু বলল না, শুধু মনে মনে আওড়ালো, বিয়ে হয়তো দিতে পারবেন, কিন্তু আপনাদের মতো অসভ্য বর্বর পরিবারের মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। ফারুক উঠে দাঁড়ালেন। এখানে আর এক মুহূর্ত নয়, তিনি কি মেজাজ নিয়ে বললেন, এত সহজে তোমায় আমি ছেড়ে দিব না। আমাদের মেয়ে আমরা এখনই নিয়ে যাচ্ছি। যা কলঙ্ক লাগার তা তো লাগিয়েছো, এর শোধ আমি তোমাকে করতে হবে। কথায় তোমার ভাইয়া আর চাচারা বেশ তো উচ্চ বংশ নিয়ে বড়ই তাদের। বড় বড় অনেক কথাও বলেছিল, ডাকো তাদের, নাইলে মামলা করব। তোমার নামে এই শহরে টিকতে পারবে না। লিলি অসহায় দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে, কিন্তু মুখ তুলে তাদের কারোর দিকে আর তাকালো না নওশাদ। কথায় কথায় রাগ করে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে স্বামী নামে নালিশ করা মেয়ের প্রতি তার আর মায়া হয় না। তবুও যদি অত্যাচারী স্বামী হতো সে, তাও তো সে নয়। একসময় ফারুক আর রেবেকা মেয়েকে নিয়ে চলে গেলেন, আর নয়ন যাওয়ার আগে গেল শাসিয়ে। সারা শরীরটা ব্যথায় টনটন করছে মিশ্রির, লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না সে। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানিতে ভিজে উঠেছে পরিধে পোশাকের পেছনটা। বিথি তবুও তাকে ডেকে এনে বিছানায় বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন ছোলার কাছে। সামনে বসেই সবজি কাটতে কাটতে আর চোখে তাকিয়ে যাকে লক্ষ্য করছে। নীরবতা ভেঙে আচমকা চাপা স্বরে সে বলে উঠল, হাই হাই, তোমার গলায় কি হয়েছে? লাল কেন? কি কামড়াইছে? চমকে গেল মিশ্রি। অসাবধানতায় কেটে গেল হাতের বুড়ো আঙুল, সামান্য কাটলেই হাত থেকে প্রচুর রক্ত ঝরে তার। তা দেখে বিথি পুনরায় বলল, মন কই থাহে, প্রত্যেক দিন কোনো না কোনো অঘটন ঘটায় এই মাইয়া। বিথির কণ্ঠস্বর ভয়ঙ্কর। বাড়ির পুরুষদের সামনে নরম হলেও নারীদের সামনে হয়ে ওঠে দজ্জাল কুচুটে। আর এই ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে মিশ্রি আত্মা কেঁপেছে। হাতের ক্ষতের থেকেও এখন তার ভয় লাগছে এই মহিলাকে। নাজির গতকাল রাত থেকে বাড়িতে। অন্যান্য দিনের তুলনায় আজ সে ভীষণ শান্ত এক ছেলে। সুর নেই, হাসি নেই, আগ বাড়িয়ে কারোর সাথে কথা নেই, আর না বাড়ির বাইরে যাওয়ার জন্য আছে চঞ্চলতা। গরু ছাগলকে খাবার দিয়ে বারান্দায় বসে আছে সে, তার উপর দিয়ে লাফাচ্ছে ছাগল ছানা। দুটোর নামও অবশ্য নাজির দিয়েছে, কালি আর লালি। নাম ধরে ডাকলে এই দুটো দৌড়ে আসে। রান্নাঘর থেকে বিথির চিৎকার করা কথা শ্রবণাতীত হতে ফিউ চোড়ায়। চিন্তার রেখা ফুটে উঠল তার। জিজ্ঞেস করল, কার হাত কাটছে? আমারটার? দেখেন কি অবস্থা, প্রত্যেক দিন এই মাইয়া এমন করে। এখনো রক্ত পড়তাছে, টিপ দিয়া ধরো। বউ এদিকে আয় দেখি। মিস্ত্রি জমে গেল। শরীরে কাঁপন ধরতে হাতের ব্যথার থেকেও স্বামীর কাছে যেতেই হবে ভেবেই চক্কর দিচ্ছে মাথা। নাজির উঠে ঘরের দিকে হাঁটা ধরল, বলল, তাতে আয়ো, আয়া যাতে তোমার এনে বয়া দেখি। বয়া রইছো কেন? যাও তাড়াতাড়ি, জামাইয়ের কথায় লগে লগে শুনতে হয়। উপায়ন্ত না পেয়ে ধীরে ধীরে বারান্দায় এসে বসলো মিশ্রি।
নাজির বেরিয়ে এলো, হাতে তুলো আর অ্যান্টিসেপটিক। মাঝে মধ্যে কাজ করতে গিয়ে হাত পা কেটে যাওয়া বাবাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে প্রয়োজনীয় সবকিছুই কিনে এনেছিল সে। মাটিতে বসেই স্ত্রীর হাতটা টেনে নিলেন নিজের কাছে। ডান হাতের আঙুলটাই কেটেছে, ক্ষত স্থান পরিষ্কার করতে করতে বলল, কাটছে তো কাটছে, একেবারে ডান হাতি কাটছে। আর ভাত খাইবে কেমনে? তোমরা লইয়া যে আমি কই যামো? পোলাপেন বউ। লজ্জা জুবুথুবু হয়ে গেল মিশ্রি, শরীরে কাঁপন কিছুতেই থামছে না। আমার জ্বর আইছে, আবার জ্বর আইছে। শরীর তো ভালোই গরম। ওষুধ দিছে খাও নাই সকালে, আবার কাঁপতেছে। শীত করে ময়না পাখি। কপালে গলায় হাত ছুঁয়ে চিন্তিত কণ্ঠে বলল নাজির। মিশ্রি দুই দিকে মাথা নাড়ালো, কান্না পাচ্ছে খুব। জ্বর এলে বা গুরুতর অসুস্থ হলে নিজেকে সামলাতে পারে না সে, হয়ে ওঠে ছোট শিশু। আঙুলে ছোট একটা ব্যান্ডেজ বেঁধে দিয়ে আনত স্বরে নাজির জিজ্ঞেস করল, গোসল করছো? হ্যাঁ। ভাবির উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, জ্বর আইছে ওর। আমাদের আইস সব কাম নিজেরা নিজেরা কইরালাম। ওই বিশ্রাম নিক, নাহলে অসুখ বাড়লে পরে আবার আমরা সামলাইতে হইব। মনে মনে ক্ষুব্ধ হলো, বাইরে কৃত্রিম হেসে জানায় সাহেবিথি। নাজির শরীর ঝেড়ে উঠে দাঁড়ায়, টেনে তুলে মিশ্রিকে ঘরের দিকে ঠেলে দিয়ে বলল, দুটি বিস্কুট খাইয়া জ্বরের ওষুধ খাইবা, তারপর দিবা ঘুম। অসময় জ্বর হওয়া ভালো না। মিশ্রি আর অবাধ্য হলো না, মাথা ঘুরাচ্ছে তার। কাজ থেকে মুক্তি মিলেছে, বিশ্রামের সুযোগ পেয়েছে, এই সুযোগকে হাতছাড়া করে কে? তাই ঘরে চলে গেল। নাজিরের কথা মতো বিস্কুট আর ওষুধ খেয়ে বিছানায় শরীরটা ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেল ঘুমে। দুপুরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। মর্জিনা চুলা জ্বালাতে জ্বালাতে চেঁচামেচি করছেন। 3টা পাড়া জন্ম দিছি, এই বয়সে মানুষে আরাম করে খায়, বইরা বইরা খায়। পোলার বইয়ের সবালয়, অথচ আমি পাড়াগুলার লাইগা 3 বেলা রান্ধি। চাচা তো ভাই গো, দেখা তো মাইনসে কিছু শিখে। মায়ের পছন্দ তো বিয়া না করলে মাইয়া ভাগাইয়া আন একটা, তবুও বিয়া কর। নাজমুল মুখ ভার করে সিঁড়িতে বসে আছে, শুকনো গাছের ডাল দিয়ে আঁকিবুকি করছে মাটিতে। পাশে বসেই চাচির কথায় হাসলো পারভেজ। ফরিদা বলে উঠলেন, হ্যাঁ গো, আবার পছন্দ অপছন্দের কি আছে? আমার সামিউলের বউ আমি নিজে পছন্দ করছি। বিয়ার আগে বউয়ের মুখটা পর্যন্ত দেখে নাই আমার বড় পোলা, তারপরও মায়ের উপর ভরসা রাইখা বিয়া করছে। 11 বছর ধরে সংসার করতেছে। আশা করি পারভেজও শুনবো। তুই করস না কেন? মাইয়া খালি পছন্দ করবি গিয়া। পারভেজের হাসি মিয়ে গেল। নাজমুল নাজিরের উদ্দেশ্যে বলল, কিছু কত ভাই, একটু শান্তি দেয় না, সারাক্ষণ বিয়া বিয়া করে। তো করস না কেন? পছন্দ কেউ আছে? থাকলে কইয়া দে, আমাকে মাছ দিয়ে চাচ্ছি তো তাতেও রাজি। নাজির বলল। মর্জিনা আজ আর ভুল নাম শুনে রাগ করলেন না, তরকারিতে ঝোল দিয়ে বললেন, ওগো একটু বুঝা নাজির, তোর কথা যদি শুনে, এখনই তো বিয়ার সময়, আমি আর কয়দিন সংসারে লাগা কইমু। নাজমুল মুখ ভার করে বসেই রইল। একটি দড়ি নিয়ে সুমা দৌড়ে এলো, আবদার করে বলল, স্কুলে যাস নাই কেন? কি এর বন্ধ? এই দড়ি দিয়ে হইব না, আরো মোটা দৌড়ে লাগবো। দাঁড়া, লইয়া আসে। ছাগলের ঘরের চাল থেকে বিশাল মোটা সোটা একটা দড়ি নিয়ে এলো নাজির। সুমা গিয়ে পিড়ি আনতে চলে গিয়েছে। চালতা গাছের দিকে যেতে যেতে ছোট চাচির উদ্দেশ্যে বলল, আপনি মায়া ঠিক করেন চাচি, দেখ মনে আর বিয়া না করে কই যায়। হ্যাঁ, তুই নিজে ঠিক কর। পোলাগো পছন্দ ভালো না। এই যে আমাগো নওশাদে একটা বিয়া করে আনছে, একেবারে খারাপ মাইয়া, ব্যবহার ভালো না। নাজিরে আনছে আকাইমা ধইরা। উচ্চ বংশের থাকলে কি হইব? সংসারের কাম পারে না। নাজির শুনে রাগ করলো না, স্বাভাবিক স্বরে বলল, উচ্চ বংশীয়, চালচলন ভালো, চৌকলখড়ি করতে পারে না, কাজা করতে পারে না, জামার মুখে মুখে তর্ক করে না, দেখতেও সুন্দর। এমন মাইয়া পায় কয়জন? সংসারের কাম আস্তে আস্তে শিক্ষা যাইব। সবাইকে আর সব কিছু শিক্ষা আয়ে? আমি তো শুনছি বিয়ার পর আপনিও নাকি কিছুই পারেন নাই, সব কাম করছে আমার মায়ে। চট করে মাথাটা তুলে তাকালেন ফরিদা। অসাবধানতায় কড়াই থেকে গরম তেল ছিটকে এলো হাতে, সেদিকে গুরুত্ব না দিয়ে বললেন, তোরে কেডাই কইছে এইসব? মায়ের কি আর অভাব আছে? হ্যাঁ নাম মুখে নিবি না। জামাই পলাপান রাইখা পালাইছে, সহ্য হয় না? আমরা দেখছেন যে বলাইছে। সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না ফরিদা। মর্জিনা বললেন, আমি তো বাপের বাড়ি
আছিলাম তখন আমার পেটে শাহরিয়ার 3 মাস মনে হয় চলে। তোর দাদার কাহিনী হুইন্না আমার বাপ জানরে আমারে লইয়া গেল, কইল এই অবস্থা লইয়া এই বাড়িতে থাকতে হইব না। তো চাচায়ও সাই দিচ্ছিল, তাই নাজমুলরে লইয়া উনেই আছিলাম। যাওয়ার আগে দেখা গেলাম মেজু বুবুরে, হাসি খুশি মানুষ, সারা দিন শুধু সংসারের কাম আর তোগো 2 ভাই রে লইয়া ব্যস্ত থাকে। আর তোর ঘর থেকে দূর এই 2টা পোলাপাইন লইয়া বাড়িত ফিরা হুনি সে নাই। রটনার ছড়তেছে বাপের বাড়ির কোন পোলার লগে নাকি রাইতের অন্ধকারে পালাইতেছে। আপনার বিশ্বাস হয়েছে কথাটা? তা তো হয় নাই, মানুষ ভালা আছিল, আমারে ধইরা ধইরা সংসারের সব কাম শিখাইছে। বিদায়ের দিন কত উপদেশ দিছিল, সেই মানুষ অমন কাম করছে তা কি বিশ্বাস হয়? কিন্তু বড়বাবু কইল। ফরিদা ছাত করে উঠলেন। চুপ থাক, পলাই পান আছে বাড়িতে, এখন আর অতীতের নষ্টামি টাইনা আনার দরকার কি? যা হওয়ার হইছে। কেডাই জানে, আসলে বলেছে না অন্য কিছু ঘটছে। অন্য কিছু ঘটছে মানে? তোর মাথায় কে ঢুকাইছে এইসব আজে বাজে সঙ্গ? বাদ দে। তোর চাচাই অনেকবার আমারে কইছে খারাপ মানুষের লগে চলস, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। এখন তার ফল নিজ চোখে দেখতাছি। কাম নাই, অন্য দিন তো ডাইকাও বাড়ি পাওয়া যায় না। নাজির সন্দেহ নিয়ে কিছুক্ষণ মহিলার দিকে তাকিয়ে রইল, তারপর শুরু করলো দোলনা বাঁধার কাজ। না, নাই, এত কাম করে লাভ কি? দুনিয়াতে আপনারা ছাড়া সবাই শুধু খারাপ। ঘটনাটা আর বেশি ঘাটানো হলো না। জোহরের আজান দিতেই গোসল সেরে মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো নাজের। বাড়ির নারীরাও আগে আগেই রান্না শেষ করে নামাজ পড়ে খাবার বাড়ছে। সেই খাবার নিয়ে নাজি সর্বপ্রথম গেল বাবার ঘরে। গতকাল আকবর মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে একটা ঘোরের মধ্যে ছিল ছেলেটা। সেই ঘোর তার কাটেনি। জীবনে যা দেখছে জেনেছে সব মনে হচ্ছে মিথ্যে। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানটায় এতদিন বন্দি ছিল সে। ছেলেকে দেখতে সুবহান আলী শাহ ইশারা ইঙ্গিতে প্রথমে জিজ্ঞেস করলেন সে কোথায় ছিল। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কয়েক লোকমা খাইয়েই বলল, বাড়িতে আসছিলাম, তোর বৌমার অসুখ, নিজের খেয়ালে রাখতে পারো না? উদ্বিগ্ন হলেন লোকটা। নাজির আশ্বস্ত করল, চিন্তা করো না, ঠিক হয়ে যাইব। তবুও চিন্তা কমল না, উল্টো ছেলেকে ধমকাতে লাগলেন। নাজির শুকনো হাসল। পোলের বউয়ের লাগে এত দরদ, বাব্বা। খাওয়ানো শেষে হাত ধুয়ে বাবার মুখ মুছিয়ে দিল। কিছু সময় চুপ থেকে গম্ভীর হয়ে পড়ল। কাল আকবর মিয়ার লগে দেখা হয়েছিল, বেলায় গেছিলাম মাছ ধরতে। অনেক কথাই হয়েছে, অনেক কিছুই জানছি। এখন আসল কথায় আসে, আমার আর ভালো লাগতেছে না আব্বা। এই মিশা নাটক অনেক হয়েছে, আমরা থেকে এবার আমি সব জানতে চাই। আপনি ছাড়া দুনিয়া আর কোনো মানুষরা আমি বিশ্বাস করি না আব্বা। আমার এই ধোয়াশার মধ্যে রাখেন না, আপনার অবস্থা কেটা করছে। স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন সুবহান আলী শাহ। বিচলিত হয়ে হাত চেপে ধরলেন ছেলের। আগেও বেশ কয়েকবার এই প্রশ্ন নাজির তাকে করেছে, কিন্তু উত্তর না পেয়ে অস্থির হতে দেখে এক পর্যায়ে থেমে গিয়েছে। তবে আজ আর তার মায়া হলো না, পুনরায় জিজ্ঞেস করলেন, কেটাই করছে? মাস্টার বারোটা বইয়ের আর তার পোলারা? সুবহান আলী শাহ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, শরীরে অদ্ভুত এক কম্পনের সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পায়। নিজের হাত ছাড়িয়ে বাবার হাত চেপে ধরলো নাজির, বলল, চুপ থেকে লাভ কি? আপনার চুপ থাকাতে কি কেউ ভালো আছে? আপনি ভালো আছেন? আমার মায় ভালো আছে? নাকি আমি আর নওশাদ ভালো আছি? আমার ভিতরটা কখনো কেউ দেখে না আব্বা, কেউ কখনো মাথায় হাত দিয়ে জিগায় নাই কেমন আসোস নাজির। আমি আছি, তুই চিন্তা করিস না। কেউ কয় নাই, অসুখ হলে কেউ মাথার কাছে বসে নাই। আমি যে কি কষ্ট করছি আপনিও তো দেখেন নাই। আপনার ভাইরা আমার এই বংশের দোহাই দিয়া কোণঠাসা করে রাখছে, সব কিছু থেকে বঞ্চিত করে এখন নজর দিয়েছে আমার পরিশ্রমের ফসলে। অথচ আমি কিছুই করতে পারি না, কতটা অকৃতজ্ঞ কন্ত। অবাক হলেন লোকটা। সর্বদা হাসি খুশি ছেলের চোখ চিকচিক করা অশ্রু দেখে মুখ থেকে অভিযোগ শুনে অসহায় হয়ে উঠলেন। দুই দিকে মাথা নাড়তে নাজির চট করে জিজ্ঞেস করল, মাস্টার বাড়ি কেউ করে নাই? আবারও দুই দিকে মাথা নাড়ালেন। আর আমার মা? সে হাসে বলাইছে আব্বা,
উত্তর একই। নাজিরের দেহটা দোলাচল খেয়ে গেল। এই জীবনটাই তার ভ্রান্ত বিশ্বাসের উপর কাটলো। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, তো কই কই সে আব্বা? আপনি আছেন কিন্তু সে নাই কেন? এত ঘৃণা কারা করলাম আমি? এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। হাউ মাউ করে বাচ্চাদের মতো কাঁদছেন, কিন্তু নাজির কাঁদতে পারে না। কান্নার শব্দটা তার সাথে যায় না। যখন তার কান্নার বয়স ছিল তখন তো সে ছোট্ট ভাইয়ের কান্না থামাতে ব্যস্ত ছিল, তাই কান্না তার জন্য নয়। দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল, সে এত বাচ্চা আছে তো আব্বা? উত্তর দেওয়ার মতো অবস্থায় রইলেন না সুবহান আলী শাহ। নাজির চেয়ে চেয়ে শুধু বাবাকে দেখলো। আরো কত প্রশ্ন তার করার আছে, আরো কত উত্তর জানার আছে, কিন্তু করতে পারে না। ওই কান্নাই যেন বুঝিয়ে দেয় তার বাবা ঠিক কতটা অসহায়, কতটা ঝড় সহ্য করে বেঁচে আছে পৃথিবীর বুকে। গরমে হাঁসফাঁস করছে মিশ্রে। জ্বরের উত্তাপ কমেছে বটে, কিন্তু তার বিপরীতে সারা দেহ ভিজে উঠেছে ঘামে। পরনের পোশাক স্যাঁতস্যাঁতে হয়ে গায়ে লেপ্টে আছে। অস্বস্তি নিয়ে ঘন ঘন শ্বাস ফেলে নড়তে চেয়েও পারল না। ভারী কোনো বস্তু আষ্টে পিষ্টে যেন জড়িয়ে রেখেছে তাকে। বাধ্য হয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো সে। পাশে শোয়া পুরুষকে দেখে চমকালো। বাঁধন থেকে মুক্ত হতে প্রাণপণ চেষ্টা করেও যেন ব্যর্থ হয়ে থেমে গেল। এক সময় হঠাৎই তার দিকে চোখ খুলে তাকালো নাজির। বিরক্তি মাখা কণ্ঠে বলল, নর কেন বউ? এতক্ষণ ঘুম ভাঙছে? জ্বর কি কমছে দেখি? অস্থির হাতটা স্ত্রীর কপালে গলায় ছোঁয়ালো নাজির। খানিক পর ফেললো স্বস্তি নিঃশ্বাস। পিঠে হাত ঠেকিয়ে বলল, কমছে। খাওয়াইয়া কি অবস্থা, গলায় রে গিয়ে দাগ, ইস খয়রি হয়ে গেছে। লজ্জায় রাঙা হয়ে গেল মেজি। মুখ লুকালো স্বামীর বুকে। নাজির বিষয়টা বুঝতে পেরে পারলো হয়তো, তাই বলল, কি লজ্জা আমার বউয়ের। যাও গিয়ে গোসল করে আইও। সকালে করেছি। তো সকালে গেছে গা, এখন আবার করতে হইব, না হইলে খারাপ লাগবো। রাইতের ঘুমাইতে পারবা না। বলি শোয়া থেকে উঠে বসলো নাচের, সাথে টেনে তুলো মিশ্রিকেও। মিশ্রির মুখ ভার। ঘুম থেকে উঠলেই শরীর দুর্বল লাগে তার। ইচ্ছে করে সারাদিন বসে থাকতে। এখানে আসার পর থেকে গোসল করতে তো আরও ভালো লাগে না, তবুও নাজির তাকে ধমকে ঠেলে চুলে পোশাক নিয়ে দুর্বল পায়ে হাঁটতে হাঁটতে কলপারের কাছে যেতে শোনা গেল বাচ্চাদের হইচই। দড়িতে কাপড় ঝুলে সেদিকে দৌড়লো মিশ্রি। মুহূর্তে যেন তার সমস্ত ক্লান্তি অসুস্থতা হারিয়ে গেল কোথাও। চালতা গাছের জালে বাঁধা দোলনায় দোল খাচ্ছে সোমা, আব্দুল্লাহ আর পাশের বাড়ির সমবয়সী রানা। মুনিয়া ঘাসের উপর অপেক্ষায় বসে আছে কখন তাদের পালা আসবে। মিশ্রি এগিয়ে এসে হাস্যোজ্জ্বল মুখে বলল, এই দোলনা তো আগে ছিল না, কবে বানালে? দেখলাম না তো। দুলতে দুলতে জবাব দিল সোমা। আমাকে দুলতে দিবে? কয়েকবার দোল খেয়ে নেমে যাব। নিচ থেকে মুনিয়া মুখ বাঁকিয়ে বলল, এরপর আমি দোল খামু। তো খেয়েও, নিষেধ করেছে কে? আমি একটু দোল খেয়েই গোসল করতে চলে যাব। সোমা কর্কশ কণ্ঠে বলল, কেন? শেষমেশ কথাটা চিৎকার করলেই বলল। মনটা খারাপ হয়ে গেল মিশ্রির। খারাপ আচরণ সে একদম নিতে পারে না। এই বাড়ির মানুষগুলো সবকটা অসভ্য, গিরগিটির মতো রূপ বদলায়। এই মধুর মতো মিষ্টি ব্যবহার তো এই আবার করলার মতো তিতা। নাজির বারান্দায় এসে সবে দাঁড়িয়েছে। চেঁচামেচি শুনে সেদিকে তাকাতে দেখতে পেল স্ত্রী দাঁড়িয়ে আছে। ধমকালো সে, এনে কি তাল মিস্ত্রি, কখন গোসল করতে পাঠাইছি? আমি আইলে কিন্তু পুষ্করে ফালাই শুভামো। মাথা নিচু করে কলপারে চলে গেল মিশ্রি। সে যেতেই ঘর থেকে খেজুর পাতার পাটি এনে বারান্দায় বিছালো নাজির। খাবার ঘর থেকে খাবার এনে সব কিছু সাজিয়ে বসলো পাটিতে। ঘরের ভেতর গরম থাকলো, বাইরে ঠান্ডা বাতাস। মিষ্টি গোসল ছেড়ে উঠোনে পর্যন্ত এসে এক পলক তাকালো সেদিকে। মুখ ভার করেই কাপড় মেলে চুল ছাড়তে লাগলো নাজির। তাড়া দিয়ে বলল, এতক্ষণ লাগে গোসল করতে? একেবারে আলছে মাইয়া। এনে বউ। বাধ্য মেয়ের মতো মিষ্টি এসে বসলো লোকটার মুখোমুখি। নাজির টেনে নিল তার হাত, দেখে বলল, ব্যান্ডেজ ভিজে গেছে, খুলে ফেলো। তারপর নিজেই কচুর লতি দিয়ে ভাত মাখালো। লোকমা পাকিয়ে মুখের সামনে ধরতে নাক মুখ কুচকে নিল। মিশ্রি বলল, খাবো না, এটা গলা ধরবে। খাওন লইয়া রং ঠং করবা না। এই লতিতে গলা ধরে না, আমার ক্ষেতের লতি। আপনার কচু খেতেও আছে? হা করো এবার। হা করলো মিশ্রি। মুখে নিয়ে চিবোতে লাগলো নাজির। দীর্ঘশ্বাস ফেলে বলল, বউ কেডা, আমি না তুমি?
হ্যাঁ? জিজ্ঞালাম ঘরের আসল বউ কেডায়? আমার তো মনে হইতেছে আমিই বউ, আর তুমি হইলে আমার জামাই। নাহলে কয়জন জামাই তার বউয়ের সাথে এমন সেবা যত্ন করে? বাবা গো, অসকলে সেবা করতে হয়, গোসলে পাঠাইতে হয়, আবার 2 বেলা মুখের সামনে খাওয়া নাই না খাওয়া এ পর্যন্ত দিতে হয়, রাগ ভাঙাইতে হয়। অথচ ঠিকই বিয়ার রাইতে আমার থুইয়া পলাইয়ে যাওয়ার ফোন দিয়ে আসছিলে 2 ভাই বোনে। অন্য বাড়ার বিয়া করলে পাইতি এত সোহাগ? খোটা দিচ্ছেন? নাজির কাউরে খোটা দেয় না, চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখাইতেছি। এটা আপনার দায়িত্ব। আমার? হ্যাঁ, আমার জ্বর এসেছে কিভাবে? কেমনে? আপনার জন্য। আপনিই আমাকে দিয়ে কঠিন কঠিন কাজ করিয়েছেন। আঙুল কেটেছে কিভাবে? তোমার অসাবধানতায়। জি না, ভুল। আপনার বাড়ি কাজ করতে গিয়ে কেটেছে। কাজের সময় আপনি কেন আমার মাথায় এসে নৃত্য করবেন? আমি নৃত্য করছি কখন? আমি বারান্দায় বওয়া ছিলাম। আপনার সাথে তর্কে যেতে চাইছি না। পারলে তো যাইবা, বউ হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই? আছে। পালন করো না কেন? শিখিয়ে দেন না কেন? এটা হয় না আমার দোষ? হা করো। মুখ মলিন করে চুপচাপ খেতে লাগলো মিশ্রি। শ্বাস ফেলে নাজির বলল, মন দিয়ে সংসার করবা, শুধু আমার কথা শুনবা, কারো লগে অকারণে তর্ক করবা না, না কইয়া বাপের বাড়ি দৌড় দিবা না, আর বলদের মতো সবাই যা কইব তাই করতে যাইবা না। কেন? আপনি কোথায় যাবেন? যাও এক জায়গায়, কাল সকালে খাইয়া বাহির হমো, ফিরতে দেরি হইতে পারে। কোন জায়গায়? প্রশ্নোত্তর দিল না নাজির। দৃশ্যটা বিথির চোখে সর্বপ্রথম পড়ল। নাজির থাকায় কিছু বলল না, বরং ডেকে আনলো মর্জিনাকে। মর্জিনা এদের কাণ্ড দেখেই অবাক হলেন। সিঁড়িতে বসতে বসতে বলেন, এই দিন দেখার লাইগা মনে হয় বাইচা আইছিলাম। আমাগো ঘাউরা নাজিরও শেষমেশ বউ লইয়া রং ঢং শুরু কইরা দিছে। আচমকা কাউকে দেখে মিশ্রি নড়েচড়ে উঠল। লজ্জায় মাথা নাড়লো আর খাবে না। নাজির চোখ রাঙানো, শাসিয়ে চাপা স্বরে বলল, সবটি ভাত না খাইয়ে উঠলে 2 দিন পর খাওন দিব না। মাইসের কথায় দৌড় মারতে হইব কেন? ভয়ে ঠাই বসে রইল মিশ্রি। চুপ করে খেতে লাগলো। নাজির চাচির উদ্দেশ্যেই বলল, কি করবো কন প্রাণের চাষি, বেড়া মাইসের জাত, বাহিরে কঠোর কিন্তু বউয়ের কাছে আইলে আত্মা হইয়া যায় নরম। তা দেখতেই পাইতেছি। আমার জামাইরে তো আর কম খোঁচা দেশ নাই। আপনি জামাইরা ভুল কিছু কই নাই, সে তো আসলে বউ পাগলা। আর তুই? আমি স্বামী, নিজের দায়িত্ব পালন করতেছি। নিজের বেলা 16 আনা ফাজিল। তোর বইয়ের হাতে কি হয়েছে? জামাইয়ের দিয়া কষ্ট করাও কেন? হাত খেটে গেছে। সামিল ভাইয়ের বউটা এবার আমার বউয়ের উপর নির্যাতন শুরু করছে। হাই হাই, কবে অত্যাচার করছি? মিসা অপবাদ দিবেন না। আপনি চুপ থাকেন ভাবি, আমি সবই দেখি। আমার ছোট বউটার কিছু হইলে আমি আপনার নামে সুপ্রিম কোর্টে মামলা করবো। আমি তো তোর আগেই কইছিলাম, বড়জন আর তার ঘরের সব কয়টা বাটপার আমার লগে খা, কিন্তু শুনলি না। এখন সময় আছে, আমার ভাগে আইয়া পর। আপনারা সবটি এক। আপনি আমার বউ দিয়ে আরো বেশি কাম করাইবেন, যে ফাঁকিবাজ আমনে। হ, সব সময় খালি আমার দোষ দেহস। বিপরীতে চুপ রইল নাজির। খাওয়ানো শেষ হতে হাত ধুয়ে জিজ্ঞেস করলাম, সবই তো ঠিক আছিল, তাহলে মুখ এমন করে ডাকছো কেন? হয়েছে কি? নাক টানলো মিশ্রি। অভিযোগের সুরে বলল, একটু দোলনায় চড়তে চেয়েছি, তাই সুমা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার মুটকি বলেছে আমি বসলে নাকি ওর দোলনা ছিঁড়ে যাবে। আমি কি এতটাই মোটা? একটু থালা বাসন গুছিয়ে নাজির কলিমের মায়ের উদ্দেশ্যেই বলল, এগুলো একটু ধুয়ে আনেন তো চাচি, আমি পারি না এইসব। নাজিরের মুখের উপর না করলেন না তিনি। চুপচাপ নিয়ে গেলেন সামনে থেকে। নাজির বসা থেকে উঠে চালতা গাছের দিকে এগিয়ে উঁচু স্বরে বলল, এই সুমা, এই তোর চাচিরে কি কইসাস? মুটকি কইসাস কেন? একটা থাপড়া মেরে তোর জ্বর আমি ছুটাই দেবো। স্কুলে এসব শেখায়? কথাগুলো কিছুটা কঠিনই শোনালো। সুমা নাক মুখ ফুলিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। এই যেন কেঁদে দিবে। বিধি দৌড়ে এলো, মেয়েকে জড়িয়ে ধরে বলল, এমনি বকেন কেন? পোলাপাইন মানুষ, কি না কি কইছে তাই ধরতে হইব? আমনের বউই বা কেমন যে পোলাপাইনের নামে বিচার দেয়? পোলাপাইনের মতন থাকবো, বড়গুলোকে এমন আচরণ করবো কেন? মুটকি আবার কেমন শব্দ? পাড়ার মহিলাগুলোকে কোট নামে না কইরা মাইয়ারা ঠিক মতো মানুষ করেন, আর কখনো এমন কথা শুনলে পানিত ফালাই দিয়ে আইমো। সুমা ফ্যা ফ্যা করে কেঁদে দিল। কথাটা শুনে বিথি বলল,
দেখছেন এমনি এমনি কয় নাই, ঢিঙ্গি মাইয়া মানুষের কেন দোলনায় চড়তে হইব? চড়লে চড়বো, কাম লাগো কি? দোলনা তো আমি বাইন্দা দিছে, আমার বউ চড়লে অসুবিধা কি? নাজিরের সাথে মুখ লাগালো না বিথি। কথায় যে পারবে না তা সে জানে, তাই মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। নাজির ভেতরে এসেই একই সুরে বলল, আমার বউরে আমি মারবো, বকমো, আবার ওরে লইয়া আমি ঢং করবো, এটা আমার স্বামীগত অধিকার। কিন্তু আমি স্যার অন্য কেউ করলে তার অবস্থা খারাপ করে দিব, কয়ে দিলাম। আসলে মুখ ঢেকে মুচকি হাসলো মিশ্রি। মুখমণ্ডলের সমস্ত মলিনতা কেটে গিয়ে সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। নাজির আর চোখে তা দেখে এগিয়ে গেল গোয়াল ঘরের দিকে। মিল্টন আর লতিফ এসেছে দূর গাছে, এক নাগাড়ে কাক ডাকছে। রোদের উত্তাপ রোজকার মতোই। সকালের খাবার খেয়ে নাজির বাড়ির বাইরে চলে গেল। গন্তব্য শ্রীপুরের উজিলাপ গ্রামের মহাসড়কে গাড়ি সচরাচর পাওয়া যায় না। ঘন্টার মধ্যে দু একটা টেম্পুর দেখা মেলে, তবে তাও মাঝে মধ্যে। নাজির চা খেতে খেতে রাস্তায় নজর রাখছে। সুজন এসে বসলো পাশে। দোকানিকে চায়ের নির্দেশ দিয়ে গলা খাকারি দিয়ে বলল, মেছুরি কেমন আছে? ঘাড় ফিরিয়ে একবার পাশে তাকালো নাজির। চায়ের কাপের শেষ চাটুকু মাটিতে ফেলে পুনরায় তাকালো রাস্তায়, মাথা নাড়িয়ে বলল, ভালাই। আমগো উপরের রাগ ওর উপরে ঝাড়িস না, ছোট মানুষ, মন্ডাও নরম, বোঝাইলে সব বোঝে। নিজের বউয়ের উপর অন্যের রাগ জানবো কেন? কোথাও যাইবি? হ্যাঁ, জেলা শহরে যাবো, একটু কাম আছে। মেছুরিরে আঙ্গ বাড়িতে দিয়া যাইতি তাইলে? চাচি অনেক চিন্তায় আছে, সেই দিন তো না খাইয়েই চইলা আইছে। ঘন ঘন বাপের বাড়ি গেলে আমাকে বাড়ির বাকি মহিলারা বাঁকা চোখে দেখবো, হিংসা করবো, একলা বেয়া কথা শুনাইব, পরে কোনোদিন হয় যাইব। আর ছেলেটা ঠান্ডা মাথা, গলা সরু নরম, কথা বলছে সুন্দর করে। সুজন অবশ্য অবাকই হলো, এমন সুন্দর আচরণ নাজিরের থেকে আশা করেনি সে। দূর থেকে টেম্পুর সাইরেন আওয়াজ হলো। নাজির বসা থেকে উঠে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, তোমাকে বাড়ির বইরার কি খবর? কয়দিন ধরে দেখি না। বাড়ি থাইকা কম বাহির হয়, কয়দিন ধইরা অসুখ। ডাক্তার দেখো না কেন? বয়স হলে যে কত রোগ দেখা যায়, কবিরাজ বাদ দিয়ে হাসপাতালে লয়ে যাও। গত সপ্তাহে নিছিলাম। আচ্ছা, যাই গিয়া। হাতের ইশারায় টেম্পু থামিয়ে সে উঠে বসলো তাতে। সুজন আশ্চর্যই হলো, চায়ের স্বাদ কেন যেন বিচ্ছিরি লাগছে তার কাছে। টাকা দিয়ে বসা থেকে উঠে চলে গেল বাড়ির পথে। তখন মধ্য দুপুর, জোরে আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগে। নির্দিষ্ট গ্রামে পৌঁছে বিপাকে পড়ল নাজির। সব তার কাছে অচেনা, পূর্বে এই গ্রামে সে আসেনি, আসার প্রয়োজনও পড়েনি। দোকানপাট সব বন্ধ, ধুধু মরুভূমির মতন শূন্য পড়ে আছে পথঘাট। তা দেখে দীর্ঘশ্বাস ফেল নাজির। উজিলাপ গ্রামের অজানা পথ ধরে হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে লাগলো, শালাটা মরছে নাকি? কিছুটা পথ এগোতেই আচমকা দেখা মিলল এক হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলের। নাজির তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, বাতেন সরকারের চেনো? ছেলেটা দুই দিকে মাথা নাড়লো, অসন্তুষ্ট হলো নাচের। তোমার দাদা আছে? সে বলল তার দাদি আছে। লইয়া চলো, হ্যাঁ বুঝে গেলে মনে হয় চিনবো। ছেলেটার সঙ্গে করে নিজেদের বাড়িতে নিয়ে গেল তাকে। টিনে চোচালার একজোড়া মাটির বাড়ি, হাঁস মুরগি লেদা দিয়ে ভরে আছে উঠোন। গন্ধে নাক চাপড়ো নাজির। হাঁস মুরগি গরু ছাগল তার বাড়িতেও আছে, কিন্তু এত গন্ধ তো কখনো পায়নি। ছেলেটা দাদি আর মাকে ডেকে আনলো। বাতেন সরকারের বাড়িটা কোন দিকে জানেন? পথঘাট ফাঁকা, কারো যে জিগামু সে উপায়টুকুও নাই। কোন বাতেন এলাকা কোনটা? এলাকা জানলে তো ওই তোই, বাতেন সরকার তার নাম, কিন্তু বাচ্চা নাই। তার বউ বাচ্চা আছে কিনা তাও সন্দেহ। তবে সন্তান সাইডটা, ছোট মাইয়ের নাম নাসরিন। বৃদ্ধা মনে করার জন্য সময় নিলেন, বেশ কিছুক্ষণ পর জবাব দিলেন, হ্যাঁ তো এই পাড়ায় থাহে না বাপ, সরকার বংশ অন্য পাড়ার। বউ জব্বার কই? হ্যাঁ রে, ডাক দিয়া ক ওরে বরকত সরকারের বাড়ি পর্যন্ত দিয়ে আইতো। মহিলাটি শাশুড়ির কথা মতন স্বামীকে ঘর থেকে ডেকে আনলেন। লোকটা বোধহয় সবে দুপুরের খাবার খেয়েই শুয়েছিল। হঠাৎ বিশ্রামের বিঘ্ন ঘটায় ললাটে ফুটে উঠেছে বিরক্তির ভাঁজ। মায়ের আদেশে বললেন তার সাথে যেতে। নাজির চুপচাপ তার পিছু পিছু হাঁটতে লাগলো। নির্দিষ্ট বাড়ি পর্যন্ত পৌঁছে
বেশি একটা সময় লাগলো না, তাকে ফটক পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় নিলেন জব্বার। চারিদিকে শুধু টিনের চালার মাটির ঘর, তবুও বাড়ির উঠোন চকচক করছে, মনে হচ্ছে খুব বেশি লেপা হয়েছে। গৃহস্থ বাড়িতে সাধারণ সারা শব্দ নেই। দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে হয়তো। হাঁক ছেড়ে ডাকতে ডাকতেই একজন মহিলা তাকে ভেতরে ঘরে নিয়ে বসালো একটি চেয়ারে। বেশ কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হন একজন বয়স্ক লোক। চুল দাড়ি আদ্যপান্ত পেকে গিয়েছে, পরনে লুঙ্গি আর একটি সাদা হাতাকাটা গেঞ্জি, যার মধ্যে ফুটো আছে 3টি। নাজির সালাম দিল। লোকটা সালামের জবাব নিয়ে তার থেকে কিছুটা দূরে দোলনা চেয়ারে বসে হুক্কায় টান মারলো। তাকে আপাতমস্তক দেখে ধোয়া ছেড়ে জিজ্ঞেস করলেন, কই থাইকা আইছেন? বনখরিয়া। সূর্যগুলের মাঝখানে সমান স্থানটা কুচকে গেল লোকটা। নাজির বলল, বাতন সরকার তো নাই, তাই না? মা মারা যাওয়ার অনেক বছর পার হয়েছে। তার বউ আছে? না, সেও মারা গেছে। আপনি? আমি তেনার বড় বলা বরকত সরকার। আমনে কেটা? এত বছর পর আমার আব্বা আম্মার খোঁজে আইছেন। যখন আব্বা মরছে তখন আপনি দুনিয়াতে আসছিলেন কিনা তাও সন্দেহ। দুনিয়াতে আসছিলাম কিন্তু ছোট ছিলাম। আপনার বাকি ভাই বোনেরা কই? ভাই হইলেও 2টা, হেরা ঘরে আছে। আমনের বয়সী হেগো পোলায়ই আছে। যা কওয়ার আমাকে কইতে পারেন। তাকেও ডাকেন। আইসি যেহেতু সবার সামনে কথা কয়ে জায়গা। মামুন, মেহমানের খরিদ্দারির ব্যবস্থা করতে ক। আর তোর চাচাগো ডাইকা লইয়া আয়। খাতির দাঁড়ির কোনো প্রয়োজন নাই, আমার কাম শেষ হইলে বিদায় নেব। তা কইলে তো হয় না, অতিথি আপ্যায়ন করা আমগো নিয়ম। নাজির চুপ রইল। লোকটা জিজ্ঞেস করলেন, আমার আব্বারে কেমনে চিনেন? এত বছর পর হঠাৎ খোঁজে আইলেন যে? বখনকিয়া গ্রামের কোন বাড়ির পোলা আপনি? নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল না। একজন মহিলা এসে তাকে তার সামনে কয়েক পদের মিষ্টি, বিস্কিট, চানাচুর, মিষ্টান্ন আরও কমলার দানা রেখে চলে গেলেন। নাজির সেসব ছিও দেখল না পর্যন্ত। এই বাড়িতে পানিও সে পান করবে না। বাকি 2 ভাই এসে বসলো বড় ভাইয়ের পাশে। তাদের চুল দাড়িতেও পাক ধরেছে, বয়সের ভারে কুঁচকে গিয়েছে চামড়া। পূর্বের প্রশ্নের উত্তর এবার নাজির দিল। বাতন সরকার সম্পর্কে আমার নানা লাগে। আমি শাহ বংশের সুবহান আলী শাহর বড় বলা নাজির শাহ। নাজরিনের মনে আছে? বাতন সরকারের মাইয়া। দুর্ভাগ্যবশত তিনি আমার জন্মদাত্রী মা। উপস্থিত লোক 3 জনের স্বাভাবিক মুখখানা কেমন যেন হয়ে গেল। বিস্মিত, আতঙ্কিত নাকি শঙ্কিত বুঝতে পারল না নাজির। মেজো ভাই বরকত সরকার বলে উঠলেন, তুমি নাজির? কত বড় হইয়া গেছো, চিনাই যায় না। এত বছর পর আমগো কথা মনে পড়লো? আপনাকেও তো মনে পড়ে নাই। বাপ মা ছাড়া 2টা ভাগিনা কি অবস্থায় আছে তাও তো কখনো উকি মেরে দেখেন নাই। তার পিছনে কারণ আছে। কারণ জানি না, আমার কোনো কাম নাই। এসব সম্পর্ক জোড়া লাগাইতে এখানে আসে নাই। আমি আইসি অন্য কামে। আপনাকে বইনে কই ঠিকানা দেন, কথা আছে হার লগে। একে অপরের দিকে তারা চাহাই করলেন। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি স্থির করলেন মেঝেতে। বরকত বললেন, তার খবর আমরা জানি না। 21-22 বছর আগে আমগো কাছে খবর আইছিল সে নাকি কার লগে পলাইয়া গেছে। তারপর আর কখনো দেখা হয় নাই। খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু পাই নাই। মিশা কথা কম কন, আমার মন মেজাজ কিন্তু ভালো নাই। ঠিকানা দেন, নাহলে দেখা করার ব্যবস্থা করে দেন জায়গা। আমরা হাসা কথাই কইতাছি নাজির। 3টা বছর আমরা লোক লাগাইয়া খুঁজেছি। তুমগো বাড়ি পর্যন্ত গেছি কিন্তু কোথাও তারে পাই নাই। আমগো কাছে খবর আইছিল আমগো গ্রামের কেরোরই লগে নাকি সে পলাইয়া গেছে, অথচ পুরো গ্রামটা চুরুনি তল্লাশি দিয়াও তেমন কাউকে পাই নাই। তার মানে কইতে চাইতেছেন সে পলায় নাই? আমরা জানি না কিছু। আমগো অনেক আদরের আসছিল সে, সবার ছোট। বিয়াও হয়েছিল খুব কম বয়সে, পরেশগার সংসার মহিলা। যতবার বাপের বাড়ি আইছিল ততবারই আমার বাপে দিয়ে গেছে, আবার যাওয়ার সময় আইয়া লইয়া গেছে। বাড়ি আইলে সবসময় ভাবিগো লগে লগে থাকতো। জামাই ভক্ত মাইয়া মানুষ। তোমরা হওয়ার পর আওয়া বন্ধ কইরা দিল। আমরাই মাঝে মাঝে গিয়া দেখা করি আইতাম। সেই মাইয়া হঠাৎ কইরা পলাইয়া গেল। তোমার বাপের এমন অবস্থা হইল আর এত বছরও আমগো লগে যোগাযোগ পর্যন্ত করলো না। খোঁজাখুঁজি কইরাও তারে খুঁজে পাইলাম না। আর কি প্রমাণ লাগবে?
বরকত সরকার বললেন। নাজিরের ভেতরে বিস্ময়, কিন্তু বাইরে সে স্বাভাবিক নীরব বসে রইল বেশ কিছুক্ষণ। আবু জিজ্ঞেস করলেন, তোমার বাপে এখনো বাচ্চাই আছে? হ্যাঁ আছে, নামমাত্র। তারে জিগাও না কি হয়েছে? কথা কইতে পারে না, আপনাকে তো জানার কথা। জানি না, তোমার চাচারা দেখা করতে দেয় নাই। আমগো বেজ্জতি করেছে, চেয়ারম্যান লইয়া হুমকি ধামকি দিয়েছিল, গ্রামে ঢুকলে মামলা করব। আর আপনারা মামলার ভয় গেলেন না? এক বাপ মায়ের ঘর থেকে জন্ম নয় বন্যা বইলা গেলেন। দুইটা বাঘিনা কি অবস্থায় আছে তাও চিন্তা হইল না? জাগা, তাইলে তো ওয়ারিশের পাওনা জমে পড়ে রয়েছে, তাই না? তিনজনের মুখভঙ্গি কেমন যেন হয়ে গেল। মুখে শব্দ না করে মাথা নাড়লেন শুধু। নাজির জিজ্ঞেস করলো, ক্যাডে আপনাকে কাছে খবর লাইছিল? প্রথমে জানছেন কবে? ঘটনা কতদিন পরে? জানছি ঘটনার 1-2 সপ্তাহ পর। আমগো গ্রামের একজন আত্মীয়র বাড়ি তুমগোর গ্রামে। হের মারফত সর্বপ্রথম শুনছিলাম, তয় বিশ্বাস করি নাই। ভাইজান কইছিল পরদিন যাইতে, কিন্তু পরদিন সকালে তুমগো বাড়ির চাকর মারফত খবর আসে। লগে লগে আমরা সাহাবাড়িতে যাই। তক্ষণে সবার মুখে মুখে এই ঘটনা ছড়াইয়া গেছে। তোমার বাবাও হাসপাতালে ভর্তি। কতগুলো বছর যে শর্মের ঠেলায় সমাজে চলতে পারি নাই, তারপর হার মাইনা নিয়েছি। তোমার চাচা খুব খারাপ মানুষ। হেগো লগে আইছিল চেয়ারম্যান আর হের পোলায়, যে বর্তমান চেয়ারম্যান হয়েছে। আমগো চেয়ারম্যানের লগে তার খাতির অনেক। আমরা আর কি করতাম কও? এমনিতে সম্মান লইয়া টানাটানি, তার ওপর হুমকি ধামকি। তার কয় মাস পর তোমার বড় চাচাই আইলো, কইয়া গেল নাসিরের পাওনার সম্পত্তি আপনারই রাইখা দেন। ভোগ করবেন নাকি দান করবেন আমনগো ব্যাপার। তবু আমগো লগে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। সব সম্পর্ক এই নেই শেষ। আমগোর বাড়ির মাইয়া যা করেছে এমনি এই কইরাছে। তুমগো কারো লগে যাতে যোগাযোগ করার চেষ্টা না করি, তারাই বুঝা লইবে। আবারও সেই চাচা। এই চাচারা নাজিকে একটু ভালো মানুষ হয়ে থাকতেই দিচ্ছে না। এত কি দায় তাদের? এত কিসের লোভ? কপালের শিরাগুলো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। নাজির উপলব্ধি করলো সত্যের মুখোমুখি হওয়ার সময় এটা হয়তো নয়। যতই সে কঠিন মানুষ হওয়ার অভিনয় করুক, এখনও তার হৃদয় নরম। নইলে এত কষ্ট হচ্ছে কেন? এত কিছু মেনে নিতে পারছে না কেন? চোখের সামনে সত্য রেখে কেনই বা মিথ্যাতে বেঁচে ছিল এতদিন? শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কাঁপছে বোধহয়। চুলে হাত রেখে জিজ্ঞেস করল, কোন চাকর নাম জানেন? সে জানে লোকটা যে আব্বাস নয়। আব্বাস বড় চাচার বিশ্বস্ত হলেও সামিউলের বয়সী। সে এসব করতে পারবে না। তাছাড়া সে তো তাদের বাড়িতে কাজে এসেছে ওই ঘটনার বহু পরে। মামারা মনে করার চেষ্টা করতে লাগলেন, অনেক বছর আগের ঘটনা কি আর এখনো মুখস্থ থাকে? বরকত সরকার বলে উঠলেন, হ্যাঁ মনে পড়েছে, নাম মোতালেব। মোতালেব? নামটা নাজিরের অচেনাই লাগলো। নাম শুনলে ও চেহারা মনে করতে পারছে না। গ্রামে এই নামে মানুষ থাকলেও এত বয়স্ক কেউ নেই। এ আবার কোন নতুন চরিত্র? আরো কিছু কথা বলে উঠে গেল সে। বরকত সরকার বললেন, এত তাড়াতাড়ি যাওগা, একটু বউ, সবার লগে পরিচিত হইয়া যাও। এত বছর পর আইলা। পরিচিত হয়ে লাভ নাই, আমার কাম শেষ। ভালো থাকেন আপনারা। আবার কবে আইবা? আর আইমু না। হুনো নাজির আব্বা, মামাগো ওপর রাগ কইরো না। আমগো কিছু করার আসিল না। যোগাযোগ রাইখো, যখন ইচ্ছা আইয়া পড়ছো। বিয়ে করছো তুমি? হ্যাঁ, কয়েক মাস আগেই করছে। তোমার না আরেকটা ভাই ছিল, কি জানি নাম, মনে পড়েছে না। নওশাদ শাহ। হ্যাঁ, কেমন আছে ও? কি অবস্থা, কি করে? ভালোই আছে, শহরে বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। কিছু খাইয়া যাও, একটু বউ, কত কথা আছে তোমার লগে। নাসির আইলে পলাইয়া নাই, না হইলে তুমি এত এত দূর যাওয়ার মানুষ না। তোমার চাচারা জানে? জানে না, এরা জানলে কখনো হয়তো এই পর্যন্ত আইতে পারতাম না। আশা করি আপনারাও তা করে জানাবেন না। আমি চাই না কেউ জানুক। জীবনতে ভাই বা মামার দায়িত্ব পালন করতে পারলেন না, এটা না হয় করেন। আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেন না। মায়া দেখানোরও দরকার নাই। মনে করবেন বোন সহ বোনের সব অস্তিত্ব কবরে জায়গা। আল্লাহ হাফেজ।
নাজির বাড়ি থেকে বেরিয়ে এলো, পেছনে হয়তো লোকগুলো অবাক চোখে তাকিয়ে তার প্রস্থান দেখলো। আবু বেশ কয়েকবার বুঝি ডাকলো, কিন্তু নাজির সাড়া দিল না। এখন আর এসব আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর কোনো প্রয়োজন নেই তার জীবনে। উপরে আল্লাহ, নিচে বাপ মা ছাড়া কেউ কারো আপন হয় না। অথচ নাজিরের বাপ মা নিয়েই কারো সহানুভূতির তার প্রয়োজনও নেই। এর অতল পর্যন্ত সে পৌঁছেই ছাড়বে, যা হওয়ার হোক।